তাহলে টু টু হচ্ছে √3 কেটে যাবে, 2 + 2 কত হবে? 4 হবে। ঠিক আছে, তাহলে এবারে কি করব? কি আছে? থ্রি এক্স স্কোয়ার, 3x² +5x নয়, 3x² -5xy +3y², এটা আছে। তাহলে এটাকে কি করব? আমি বলেছিলাম একটা, এটাকে 6xy করে দিব, একটা xy বিয়োগ করেছি, তার মানে একটা xy কি করতে হবে? যোগ করতে হবে এর সঙ্গে। কেন করলাম? যাতে এটা x+y² ফর্মে ভাঙতে পারি। ঠিক আছে, x+y তো লাগবে না, মানে x-y লাগবে। তাহলে x-yটা বার করে নিয়ে আগে। x-y সমান কত হবে? 2 - √3 +2 + √3 মাইনাস হবে, মাইনাস, আর এটাও মাইনাস, 2 কেটে যাবে, আর -√3 কত হবে? -2√3। তাই হবে তো? ওকে, তাহলে এটা 3 কমন নিয়ে নিলে x-y² +xy হয়ে যাবে। বসিয়ে দে x-y² জায়গায়, কত বসাবো? -2√3 হ্যাঁ, xy বার করে নে। xy কি করে হলো বলতো? xy একটা বিয়োগ করেছিলাম, তার জন্য আরেকটা যোগ হয়েছে। ঠিক আছে, xy বার করে নে। এটা কত ছিল? 1/2 + √3। y কত বেরালো? 2 + √3। তাহলে xy সমান কত হবে? 1। তাহলে xy এর জায়গায় কত বসে দেবো? 1 বসে দেবো। এটা কত হবে? 3 গুণিত 2 মানে কত? 4, আর √3 মানে কত? 3 +1। তাহলে 4 × 3 = 12, 3 × 36, 36 + 1 কত হবে? 37। বোঝা গেছে? কোন কোন কার অ্যান্সারটা? অথবাটা শুভজিতের এসছে, যেটা 10√2 এসছে মনে হয়, ওটাই ঠিকঠাক আছে। আর অ্যান্সারটা যদিও 12 লেখা আছে টেস্ট পেপারে। ঠিক আছে, শুভজিৎ তার খাতাটা আমি শেয়ার করছি, দরকার হলে। দেখা যাচ্ছে নাকি জানি না, এটা পাঠিয়েছে। ওকে, কেন এক্স এর ভ্যালু দেয়া আছে, 1/x এর ভ্যালু করেছে, x-1/x এর ভ্যালু বার করেছে। এক্স এর ভ্যালু কত দিয়েছিল? √3 + √2। ঠিক আছে, আর কি দেয়া ছিল? এক মিনিট, হ্যাঁ ঠিক আছে। 1/x এর ভ্যালু তাহলে কত হবে? একদম ডাইরেক্ট করবি না এরকম, ঠিক আছে শুভজিৎ? যেরকম করেছিস আগে 1/x লিখবি প্রপার, তার করণীয়সন করবি, তারপর √3 - √2 করবি। তোকে করণীয়সন করার জন্য নাম্বার দেওয়া হবে, এমনি ডাইরেক্ট করার জন্য না। তুই জানতে পারিস, কিন্তু তোকে দেখাতে হবে। কি বললাম, বোঝা গেছে? ওকে, আচ্ছা আচ্ছা, অত মনে নেই। x-1/x, ঠিক আছে, এটা কত? 2√2 এর হোল কিউব করেছে, তারপর কি করেছে? এক্স এক্স কেটে গেছে, এখানে x-1/x এর জায়গায় 2√2 বসিয়ে দিয়েছে। 2√2 এর হোল কিউব কত হয়ে গেছে? 2 × 2 = 4, 4 × 8, 8√2। আর এটা কত হয়ে গেছে? 6√2। 8 আর 6 কত হয়ে গেছে? 14√2। ঠিক আছে,
ওয়েট। তোদের কবে হবে বল? দেখা যাক, আমি ওটা দেখিনি, ঠিক আছে, নাহলে কোশ্চেন। আচ্ছা, 7-এর 1, সেই ওই অঙ্ক এবং সাথে অথবা। হুম
সমস্যা কোথায়? তো একটু আধটু তো চেঞ্জ করা থাকবে, সেটা তোকে মাথা দিয়ে ঠিক করতে হবে। একদম তো সবসময় যে একদম বইয়ের একদম অঙ্ক পেশ করা থাকবে সেরকম তো নয়। কারো কোনো অঙ্ক হয়েছে? আচ্ছা, বল বল বল। হ্যাঁ, পাঠা।
অ্যান্সার কত বেরিয়েছে শুনতে পারি? পাঠাতে হবে। মানে বাকি অংশটা কোথায় রে? হুম, শুভজিৎ, বলছি 1/x এর ভ্যালুটা কি করে তারা, এক সেকেন্ড, 2 - √5 কি করে হলো? এক্স এর ভ্যালুটা ভালোভাবে দেখ, নিচে 4 - 5 আছে, তাহলে চেঞ্জ হয়ে এটা কত হবে? √5 - √2 হবে। ঠিক কর। কত? কত বেরোলো? 25?
পাঠা। না, 49 হচ্ছে তো, আমি দেখতে পাচ্ছি তো 25 বেরিয়ে গেল কি করে? দেখ ঠিক করে। মানে উল্টা দিক করে পাঠালি কেন রে জয়? এই অঙ্কুশ, তোর কি হবে কিছু? ঘরে প্র্যাকটিস করিসনি? জয় শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? আচ্ছা, কি বলে এটার হচ্ছে নিচে কত ছিল? -3 ছিল প্রথম পদে। 3 যখন কাটলো নিচে মাইনাস এখনো আছে, তাহলে সাইন চেঞ্জ হবে। তাহলে -√6 +√12 আসবে। শুধু কি একটা সাইন চেঞ্জ হবে, দুটারই সাইন চেঞ্জ হবে? হ্যালো, শোনা শোনা গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থ্রিটা কমন নে, তারপর তো কাটবে। তুই শুধু একটা 3 কেটে দিলে, আমি কতবার বলেছি ওখানে যোগ বিয়োগ থাকলে ওরকম একটা সাইডের জিনিসকে কাটা যায় না, পুরোটা কমন নিয়ে নিয়ে তবে কাটা যায় উপর নিচে। তুই 3 কমন না নিয়ে কি করে ওইভাবে কেটে দিতে পারিস? আর শুভজিৎ রয়, দানা তোর কোথায় ভুল হয়েছে ভগবান জানে। ও x - y করতে বেড়ালো কত? ভালোভাবে দেখ তো আদৌ 2√2 বেরিয়েছে নাকি। √2 না 2? √5 -2 না √5 -√2? ঠিক করে দেখ। ঠিক কর ঘরে। হ্যাঁ দেখতে দাও। ওই প্রথমের ভুলটা ঠিক হয়েছে।
ওকে, সেকেন্ড পদ দিচ্ছি। সেকেন্ড পদে সেম ভুল, কমন না নিয়ে কেটে দিয়েছিস। 4 কে কমন নেবো, তারপর উপর নিচে কাটবো, তুই একটা 4 আবার কেটে দিয়েছিস। থার্ড পদে যেহেতু ভুলের কোনো অবকাশ নেই, তুই সাইন একটার চেঞ্জ করেছিস আর একটা সাইন চেঞ্জ করিসনি থার্ড পদে। দেখ বাইটা যখন দেওয়া আছে না, গোটাটার নিচে বাই দেওয়া আছে, শুধু -12 এর নিচে বাইটা দেওয়া নেই, তার মানে দুটারই সাইন চেঞ্জ হবে একসাথে। হ্যাঁ, তোর কত বেরালো শুভজিৎ? 49। এতক্ষণে একটা ঠিকঠাক অ্যান্সার বেরিয়েছে। আর অঙ্কুশ কোনো অঙ্ক হয়নি? মানে ওটা উদ্ধার হয়েছে না উদ্ধার হয়নি, হজবড়লই আছে? আচ্ছা, খুব ভালো। একধারে একসাথে করতে গেছিস, দিয়ে এই জগা খিচুড়িটা আমি দেখবো কি করে? আমি নিজে, তুই নিজে কিছু বুঝতে পারবি নাকি সন্দেহ, আমি তো দূর থাক। রাগ, আমি করে দিচ্ছি। হ্যাঁ, ওরকম করে করবি, না হলে প্রচুর বড় হয়ে যাবে, যাচ্ছে তাই অবস্থা দাঁড়াবে, দিয়ে ভুলভাল করবি। হ্যাঁ, আমি প্রথমের অঙ্কটা, দ্বিতীয় অঙ্কটা শুভজিৎ একটু শেয়ার করে দিবি, 49 যেটা বেরিয়েছে, ঠিক আছে, যদি বোঝা যায়। আচ্ছা ঠিক আছে, আমি সাথে রেখে। না আর কোনো, মানে তিনটাতেই ওই থার্ড নাম্বারটাই সাইনের ভুল, ঠিক আছে, দ্বিতীয়টাই ইয়ের ভুল, ঠিক আছে, আমি ওইটাই করছি, ঠিক আছে, সাতের এক একটা। ঠিক আছে। কি আছে? প্রথমে আছে x = 2, y = 3, z = 6, x = 2, y = 3, z = 6, ঠিক আছে। তাহলে কোশ্চেনটা যেটা আছে, 3√x, 3√x বাই √y প্লাস √z, √y প্লাস √z, ঠিক আছে, মাইনাস, বইয়ের অঙ্ক মনেই হচ্ছিল ওই অঙ্কটা। হ্যাঁ, ও 2 এর বিয়েরটা আমি করেছিলাম, ঠিক আছে, 3-এর দাগেরটা আমি ঘরে করতে বলেছিলাম। ঠিক আছে, আমি তবু করে দিচ্ছি এটা। ওয়াই সমান কত? 3। এটা কত আছে? জেড প্লাস এক্স, √6 প্লাস √2, √6 প্লাস √2। ও, পরে মান বসাবো বললাম না। আর প্লাস √z বাই √x প্লাস √y। কোথাও মান টুকতে ভুল হয়ে গেলে বলবি। √z মানে হচ্ছে 6, √x মানে হচ্ছে 2, ঠিক আছে, আশা করছি ঠিক আছে। কারণ দূর থেকে দেখতে হচ্ছে। 3√x কত হচ্ছে তাহলে? 3√2 বাই কোনটা? হ্যাঁ, মানে মানগুলো বসানো ঠিক আছে তো, সেটাই জিজ্ঞেস করছো। ওটা তো ঠিক আছে, ওটা বসিয়ে দিচ্ছি। তাহলে কি করে করণীয়সন করব? 3√2, ঠিক আছে, √6 মাইনাস √3 দিয়ে গুণ করলাম, নিচে কত করলাম? √6 প্লাস √3, √6 মাইনাস √3, মাইনাস এটা কত করবো? 4√3, √6 মাইনাস √2, নিচে কত হবে? √6 প্লাস √2,
√6 মাইনাস √2 প্লাস উপরে কত হবে √3 মাইনাস √2, নিচে কত হবে √3 প্লাস √2, √3 মাইনাস √2। যাতে নিচে মাইনাস নেগেটিভ সাইন না আসে তার জন্য কি করলাম, এটাকে একটু ইন্টারচেঞ্জ করে নিলাম প্রয়োজন মতো। √3 প্লাস √6 কে √6 প্লাস √3 তো লেখাই যায়। একটু তো মাথা খাটাতে হবে, তাহলে কি হবে নিচে মাইনাস আসবে না, যাতে করে গন্ডগোল পাকবে না। ঠিক আছে, জানি না এবার কি করেছিস। ঠিক আছে, এবারে কি করবো, উপরে গুণ করে দেবো। কত হবে 3 আচ্ছা 6-এর মধ্যে একটা 2 আছে না, সেই 2টাকে বাইরে করে দিলাম, কারণ √2 গুণ হয়ে বাইরে চলে আসবে, আর √3 পড়ে থাকবে মাইনাস, এটা কিছু নেই, 3√6 হয়ে যাবে। একটু স্টেপ জাম্প করেছি। ঠিক আছে, আর এটা নিচে কত হবে 6 মাইনাস 3 মাইনাস √6 এর ভিতরে এবারে √3 আছে, তাহলে 4 গুণিত 3 বাইরে নিয়ে চলে এলো, আর ভেতরে রয়ে গেল √2, আর এটা যেমন আছে সেরকমই হবে। ঠিক আছে, মাইনাস কত হবে এটা 4√6, নিচে কত হবে 6 মাইনাস 2 প্লাস এরপরেরটা কত আছে, এটা √6 আছে। ঠিক আছে, √6 সঙ্গে √3 যখন গুণ করব, 6-এর মধ্যে কে আছে √3 আছে, √3 আর √3 কত হবে 3 বাইরে চলে আসবে, শুধু পড়ে থাকবে √2। √6 এর ভিতরে আর কে আছে 3-এর সঙ্গে 2 আছে, এই 2 আর এই 2 √2 গুণ হয়ে কত হবে 2 হয়ে যাবে। হ্যাঁ, বিশাল বড় বিজনেস, বেশি বড় বিজনেস। এটা কত হবে 3 মাইনাস 2। ঠিক আছে, হ্যাঁ আমি ঠিক বুঝতে পারলাম না তোর কথাটা। এটা বলছিস তো, একই ব্যাপার, একই ব্যাপার, তো 3টা রয়ে যাবে। ঠিক আছে, আমাকে এখানে 3 কমন নিতে হবে, ওটাই আর কি, কোনো প্রবলেম নয়। হুম, আর প্রত্যেকটা ওর প্রত্যেকটা পদে কিছু না কিছু ভুল ছিল, ওই জন্য আমি কারেক্ট করে গোটাটা করে দিচ্ছি। হ্যাঁ তখন ঠিক ছিল তো, বোধহয় ঠিক ছিল, আমার অত মনে নাই রে বাবু। 3 কমন নিচ্ছি, 2√3 মাইনাস √6, এখানে কত আসবে নিচে 3 মাইনাস, এটা 4 কমন নেবো, 3√2 মাইনাস √6, নিচে কত আসবে 4 প্লাস, এটাই কিছু কমন যাবে না, নিচে কত আসবে 1, 4 4 কেটে দে, 3 3 কেটে দে, কত আসবে 2√3 মাইনাস √6 মাইনাস 3√2 প্লাস √6 প্লাস 3√2 মাইনাস 2√3। এত করার পর সব জিরো বেরিয়ে গেল। ঠিক আছে, ওই অঙ্কুশ তুই ঘুমিয়ে গেলি নাকি রে? সত্যি ঘুমিয়ে গেছে অনেক। অঙ্কুশ মুখার্জি, ছেড়ে দে। অঙ্ক বোঝা গেছে না ঘুমিয়ে গেলি? এক্সট্রা স্টাবলিশ, যাই হোক।
ঘরে করনি ভালো, শুন শুন বাবু, ঘরে পড়নি ভালোভাবে প্র্যাকটিস কর, ঠিক আছে? ডেট বলি, 1 মিনিট। স্ক্রিন শেয়ার। ক্যালেন্ডারটা উল্টা দিকেই আসতে হবে। আহ, 1 সপ্তাহ লাগবে ম্যাক্সিমাম। জয় ক্লাস 9 ওটা লিখে রেখেছি, নাহলে আমি ভুলে যাই। আগে ক্লাস 9 লেখা ছিল প্রথমের দিকে, ঠিক আছে? এখন তো মনে থাকে, ঠিক আছে? আগে থেকে লেখা আছে। সেটাই তো বলতে ক্যালেন্ডার খুললাম। 18 তারিখও 1 সপ্তাহ লাগবে তোদের করণী প্র্যাকটিস করতে ম্যাক্সিমাম। 1 সপ্তাহ অনেক বেশি সময়। কালকে নেবো নি, তাহলে শুক্রবার নেবো তাহলে, ঠিক আছে? ওই তোদের পড়া কবে? শনিবার না? এমআই ক্যালেন্ডার, এমআই ক্যালেন্ডার। বাবা, বাবা। না না না, টিজমিনটে আমি এখনো দেখিনি কিভাবে কোশ্চেন দিতে হয়। যদি প্রসিডিওর অনেক লং হয়, ঠিক আছে, মানে লিখতে পড়তে যদি সমস্যা হয়, তাহলে টিজমিনটে আমি পরীক্ষা নেবো নি, আমি হোয়াটসঅ্যাপে কোশ্চেন পাঠিয়ে দেবো অ্যাজ ইউজুয়াল। তবে এবার টাইমটা আমি বেঁধে দেবো, ঠিক আছে? স্টার্ট হবে, আমি স্টার্ট বলবো, সবাই একসাথে করবি, শেষ হওয়ার সাথে সাথে আমাকে খাতা পাঠাবি। সারাদিন ধরে লেখার সিস্টেম নেই, ঠিক আছে? হ্যাঁ, নাম্বার 20 থেকে 30 নাম্বার, মানে ম্যাক্সিমাম 30, তবে 30 অব্দি যাবে নি, শুধু করণী নিচ্ছি তো, 20 ধরে নিতে পারিস। 1 ঘন্টা? আচ্ছা, সেটা দেখা যাবে, কোশ্চেন কোশ্চেন অনুযায়ী আমি দেখবো, ঠিক আছে? কোশ্চেনে কটা বড় কোশ্চেন আছে, শর্ট কোশ্চেন আছে, সেই অনুযায়ী নাম্বার দেবো। আমি নাম্বার বলছি, টাইম মনে রাখবি, শুক্রবার, ঠিক আছে? শুক্রবার কটায় ফাঁকা আছে বল? অঙ্কুশ শুক্রবার কখন ফাঁকা আছে? সকাল বাদ দে, কখন পড়া আছে? বিকালে পড়া আছে, তার আগে আমি কোশ্চেন পাঠাবো। 11টার দিকে কোশ্চেন পাঠাবো, হবে? নাহলে ওর সকালে পড়া আছে। অঙ্কুশেরই তো বললি সকালে পড়া আছে। কটা অবধি? ঠিক আছে, 11টা, 11টার সময় কোশ্চেন পাঠাবো। কটা? না না, বিকাল বেলা পাঠাবো না, বিকাল পড়ানো আছে, ঠিক আছে? ও তখন পাঠাবো। তাহলে তুই 6টার দিকে দিয়ে দিবি। 8টায় পড়াতো নাকি? হ্যাঁ, আজকে নয়, শুক্রবার। আচ্ছা, ঠিক আছে। জানি অনেক কিছু অপশন আছে, কিন্তু তার ফোনে আবার একজনের স্টুডেন্টের বলছিলাম, তার ফোনে ইনস্টল হয়নি। ফোন দেখ, ও পেজটা শেষ হয়নি। গোলক একটু স্টার্ট করব, জাস্ট সূত্রগুলো বেসিক, ঠিক আছে? গোলক, গোলক। গোলক একটা সহজ সুন্দর চ্যাপ্টার, ঠিক আছে? কোনো সমস্যা পাকাবেনি, ঠিক আছে? তাই গোলকের সঙ্গে অনেক সময় অঙ্ক কি করে দেওয়া হয়, মিক্স আপ করে দেওয়া হয়, ঠিক আছে? কখনো আয়ত ঘন বা কখনো অন্য অন্য জিনিস মিক্স আপ করে দেওয়া হয়, ঠিক আছে? গোলক কি? সিম্পল, ফুটবল, ঠিক আছে? ফুটবল হচ্ছে একটা গোলক, ঠিক আছে? তা একটা গোলকের মধ্যে কি কি থাকতে পারে বিষয়বস্তু? একটা বক্রতল থাকবে, আর কিছুই থাকবে না, ঠিক আছে? ওই বক্রতলটাই হচ্ছে গোলকের তল, ঠিক আছে?
তাহলে আমরা দুটা জিনিস বার করতে পারবো, বক্রতলের ক্ষেত্রফল আর কি বার করতে পারবো, একটা গোলকের আয়তন। ঠিক আছে, তাহলে একটা নিরেট গোলক ভাবছি। ঠিক আছে, প্রথম হচ্ছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল। একটা গোলক আছে, তোর গোলকের দুপাশে হাত দিয়ে চাপলাম। ঠিক আছে, এপাশে একটা হাত, এপাশে একটা হাত। যে দূরত্বটা তৈরি হবে তাতে কি হবে সেটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে আমার ডায়ামিটার। ঠিক আছে, বা ব্যাস। তাহলে এর অর্ধেকটা কি হবে, ব্যাসার্ধ হবে। ঠিক আছে, মনে রাখবো বৃত্তের এই বক্রতলের মানে গোলকের বক্রতলের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের 4 গুণ। মানে 4টা বৃত্তকে যদি আমি উপরে উপরে চাপাতাম তাহলে কি হতো, যত ক্ষেত্রফল হতো বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে গোলকের ক্ষেত্রে তাই। তার মানে বৃত্তের বক্রতলের ক্ষেত্রফল কত, বৃত্তের বলছি, গোলকের। হ্যাঁ, বৃত্তের কত, πr²। শিওর বলছিস তো? অঙ্কুশ ঠিক বলছে? শুভজিৎ? এই অঙ্কুশ কি ইয়েতে আসে, মানে মাঝে মাঝে কি ঘুমিয়ে যাচ্ছিস নাকি? বলছি ঠিক বলছে শুভজিৎ। তুই কোথায় ছিলি বলতো? কি করছো? উফ, সত্যি। বৃত্তের ক্ষেত্রফল কি πr²? শিওর? হ্যাঁ, বৃত্তের ক্ষেত্রফল 2πr। আচ্ছা, বৃত্তের, হ্যাঁ অঙ্কুশ কি বলছিস? πr²। তাহলে গোলকের ক্ষেত্রফল কি বললাম, বৃত্তের ক্ষেত্রফলের 4 গুণ হবে। ঠিক আছে, তাহলে 4 × πr², এটা কি, গোলকের বক্রতলের ক্ষেত্রফল। বোঝা গেছে? এবারে যদি এটা নিরেট গোলক হতো, তার আয়তন বার করতাম। আয়তন কত হবে? আয়তন হবে 4/3 πr³। এটা হচ্ছে গোলকের আয়তন। মানে একটা গোলক যদি পাথরের তৈরি হয় বা লোহার তৈরি হয়, তার ভিতরে কতটা লোহা বা কতটা পাথর রয়েছে, তার আয়তন কত হবে, 4/3 πr³। আমরা জানি ক্ষেত্রফলকে যেহেতু স্কোয়ার টার্ম থাকে, তাই এটা বর্গ এককে লেখা হয়। আর এটা যেহেতু কিউব থাকে, তাই এটাকে ঘন এককে লেখা হয়। এটা 3 ডাইমেনশন, দেখ আর এর কিউব আছে, 3টা ডাইমেনশনে আছে, এটা 2 ডাইমেনশন, তাই দেখ r² আছে। ঠিক আছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত বেরালো, 4πr²। পরের দিন যদি জিজ্ঞেস করিস আর না বলতে পারিস, ঠিক আছে, বাকি দুজনকে কি করবো জানিস নি, অঙ্কুশকে আমি তোর ঘরে পিটিয়ে আসবো। ঠিক আছে, আর নিরেট গোলকের আয়তন কত, 4/3 πr³। আবার চা খেতে পালিয়েছে। উফ বাবা। বাবা, চাটা নিয়ে কি বসা যায়নি পড়তে? দেরি করে গেছে। দেখ, চা খাওয়াতে আমার সমস্যা নেই। ঠিক আছে, চা খা না বাবা, চা খাবার যা পারো খা, সেটা তো ক্লাসটা করতে করতেও করা যায়। ঠিক আছে, ছেড়ে দে, ছেড়ে দে, হয়ে গেছে, হয়ে গেছে, অনেক হয়েছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল হলো, বক্রতলের আয়তন হলো। ঠিক আছে, যদি গোলকটা ফাঁপা হয়, ফাঁপা হলে এর ভেতর তো আমি ঢুকতে পারবো না, তাই বক্রতলের ক্ষেত্রফল নিয়ে আমি বেশি মাথা ঘামাবো না।
কারণ ফাঁপা হলে তো আমি ভিতরে ঢুকে তার দেখতে মানে ক্ষেত্রফলটা করা যাবে না। এটা চোঙ নয় যে ভেতরে ঢুকে যাওয়া যাবে, ঠিক আছে, গোলক। কিন্তু এখানে আয়তনটা কত হবে সেইটা হচ্ছে আমাদের একটু জেনে রাখা উচিত। এটা ধরে নিলাম R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে ফাঁপা গোলক আছে, ঠিক আছে। তাহলে এটার বক্রতলে, এই বক্রতল বলছি, এটার আয়তন কত হবে? আচ্ছা, এটা একটা বড় গোলক ধরে নি, কত হবে? 4/3 পাই R2 এর কিউব হবে বড় গোলকের আয়তন। আর ছোট গোলকের আয়তন কত হবে? 4/3 পাই R1 এর কিউব হবে। বড় গোলক থেকে যদি ছোট গোলকটা বাদ দিয়ে দিই তাহলে শুধু এইটুকু অংশ পেয়ে যাব, বাকিটা তো ফাঁকা। তাহলে কি করব, মাইনাস করে দেব। তাহলে কি লেখা যায়? 4/3 পাই R2 কিউব মাইনাস R1 এর কিউব। কি বললাম, বোঝা গেছে? এটা ফাঁপা গোলকের আয়তন, যদি পড়ে এরকম কোনো অঙ্ক, ঠিক আছে, এটা হচ্ছে ফাঁপা গোলক। বোঝা গেছে? বোঝা গেছে না যায়নি? তুই আবার কখন ঢুকলি? নেক্সট হচ্ছে অর্ধগোলক। ধরে নিচ্ছি নিরেট অর্ধগোলক। আচ্ছা, গোলকের কটা তল আছে? চুপ কর। হ্যাঁ, কি ধরনের তল? আচ্ছা, অঙ্কুশ বল, নিরেট অর্ধগোলকের কটি তল আছে? না, দাঁড়া, যাকে বলতে বলেছি বলুক, ঠিক আছে, না বলতে পারলে তখন দেখে যাবে। নিরেট অর্ধগোলকের কটি তল আছে? দুটি বক্রতল আছে। ক্লাস 5 এর বাচ্চাকে জিজ্ঞেস করলে বলে দিবে, জানিস তো, তোর এত দুরবস্থা হয়েছে। বল। আর একটা কি তল? আর একটা একটাই বক্রতল আছে, আচ্ছা, শুভজিৎ। হ্যাঁ, বৃত্তাকার সমতল, ঠিক আছে। নিচটা কি একটা সমতল তো? আরে বাবা, কাটা গোলক, একটা কাটা বলকে ইমাজিন করতে পারবি না? স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে পাবজি খেলে। তাহলে নিচটা কি হবে? সমতল হবে। আর উপরটা কি হবে? বক্রতল হবে। এর দুটা তল আছে, ঠিক আছে। তাহলে নিরেট গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? নিচে কি আছে? একটা সমতল আছে। নিচের সমতলটা কি আকৃতির? বৃত্তাকার, ঠিক আছে। বৃত্তের ক্ষেত্রফল কি হয়? πr²। আর উপরের দিকটা কি আছে? বক্রতল আছে, ঠিক আছে। ওই বক্রতল, অর্ধেক বৃত্তের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? কে বলতে পারবে? 2πr²। কারণ পুরো গোলকের ক্ষেত্রফল যদি 4πr² হয়, অর্ধগোলকের বৃত্তাকার অংশে, সরি, বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 2πr²। তাহলে টোটাল কত হবে? 3πr²। বোঝা না গেলে বলবি। অঙ্কুশ, অঙ্কুশকে জিজ্ঞেস করা হবে, সে তো সবই বুঝতে পারে। তাহলে বোঝা গেল, আমরা যদি দুটা তল ভাবি, ঠিক আছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা কত দাঁড়ালো? 2πr²। আর নিচের তলটা কত হলো? সমতলটার ক্ষেত্রফল, এটা সমতল, ঠিক আছে। আর এটা কি? বক্রতল। আমাকে শুধু যদি বক্রতলের ক্ষেত্রফল বলে বা কি বলে অর্ধগোলকের,
তাহলে কত হবে, 2πr² হবে। কিন্তু টোটাল যদি বলে তখন কত হবে, 3πr²। সমগ্রতলের ক্ষেত্রফল বললে কত হবে, 3πr² হবে। জিনিসটা শুধু মুখস্থ করিস না, ইমাজিন করার চেষ্টা কর। একটা গোলককে ইমাজিন করার চেষ্টা কর, কেটে দিলে কি কি তল বেরাবে এবং তার ক্ষেত্রফল কত হবে। ইমাজিনেশন না করতে পারলে এই জিনিস মনে থাকবে না, যত তুই মুখস্থ কর, ঠিক আছে, ভুলে যাবি ঠিক পরীক্ষার সময়। বাটি, হ্যাঁ বাটি ওরকমই হয়, সমস্যা নেই, কিন্তু সেটা নিরেট হয় না, ঠিক আছে। একটা অর্ধেক কাটা বল, মানে লোহার বল যদি ইমাজিন না করতে পারিস তাহলে তো সমস্যা আছে ইমাজিনেশনে। তাহলে ভালো কথা, ইমাজিনে পৃথিবীকেও দুভাগ করতে পারে, সেটা সমস্যা নয়, ঠিক আছে। আয়তন কত হবে, সমগ্র গোলকের আয়তন কত বেরালো? হ্যাঁ, অর্ধগোলক মানে ঠিক অর্ধেক আয়তন আছে, তার মানে তার মধ্যে ঠিক অর্ধেক পরিমাণ মাটি বল, লোহা বল বা পাথর বল, ঠিক অর্ধেক পরিমাণ রয়েছে, তাই তো। হ্যাঁ, তাহলে আয়তনটা কত হবে, ঠিক অর্ধেক হবে। 4/3 পাই আর কিউব ভাজিত 2 হবে, মানে 2/3 পাই আর কিউব। বোঝা গেছে? এই হচ্ছে টোটাল সূত্র। আমি শুধু সূত্রটুকু বললাম, ঠিক আছে, মনে রাখবি, ঠিক আছে। হুম। আমার মনে হলো কেমন একটা ইজি হ্যান্ডলিং, কেমন একটা অদ্ভুত নাম লাগছে, মনে হচ্ছে কোনো ইংলিশ চ্যানেল, ইংলিশ কিছু শেখানো হয়, ঠিক আছে, ওই জন্য বললাম যে একটু অন্য টাইপের নাম থাকবে, তাই নাম চেঞ্জ করে দিয়েছি। কি যায় আসে, এখন এত ভিউয়ার্স নাই যে তাদের কিছু যায় আসবে, ঠিক আছে, যে নাম চেঞ্জ হয়ে গেছে, বুঝতেও পারবে নি কেউ। তার মধ্যে তোরা 3 জন আছি বোধহয়। ঠিক আছে, হয়ে যাবে নি, তুই তো করে অনেক চ্যানেলেই হয়, সেটা সমস্যা নেই। বাংলা চ্যানেল গুলো একটু সফিস্টিকেটেড হয়, তুই তো করে এটা হিন্দি চ্যানেলে বেশি থাকে। আচ্ছা, প্রতিফলনটা আমি শেষ করেছিলাম না? এবার কি বিবর্ধন করেছিলাম প্রতিফলনে, তাই তো। কি বুঝলি পড়াশোনা করে প্রতিফলন? অঙ্কুশ আছিস না চলে গেছিস চা খেতে? আসিস, ঠিক আছে। উত্তল দর্পণের কোশ্চেন জিজ্ঞেস করছি, ঠিক আছে, বেশিক্ষণ নয়, একটু জিজ্ঞেস করে আমি ইয়েতে প্রতিসরণে যাব, ঠিক আছে। উত্তল দর্পণে, ঠিক আছে, বক্রতা কেন্দ্র কোন দিকে থাকে, দর্পণের পেছনে না সামনে? আর একবার বলছি, ঠিক আছে, উত্তল দর্পণে, ঠিক আছে, অঙ্কুশকে জিজ্ঞেস করছি, উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র কোন দিকে থাকে? দর্পণ পেছনে না সামনে জিজ্ঞেস করলাম, ফোকাসে কি থাকবে? ফোকাসে আবার বক্রতা কেন্দ্র থাকে? বক্রতা কেন্দ্রের অর্ধেক হলাম যে ফোকাস। মানে যা পড়ে তা বলে অ্যান্সার দিসনি। এই তো বাবু বৃত্ত, গোলক, ঠিক আছে। এখন এটাকে যদি উত্তল দর্পণ বানাতে হয় তাহলে কিরকম কাটবো, এরকম ভাবে কাটবো, এইভাবে কাটবো, ঠিক আছে। তো তুই আপাতত তুই তোর পড়াটা দেখ, অঙ্কুশের কথা চিন্তা করতে হবে না।
তাহলে এই জিনিসটা কি হচ্ছে, এইটাকে আমি কি করব, পিছনে মিররিং করব, পারদ দিয়ে ঢেকে দেবো, ঠিক আছে। তাহলে এর বক্রতা কেন্দ্রটা কোন দিকে? এটা তো উত্তল দর্পণ হলো, বক্রতা কেন্দ্র কোন দিকে এলো? পিছন দিকে। কোনো অবতল গলীয় দর্পণে বস্তুকে বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে রাখলে, আর একবার বলছি, অবতল গলীয় দর্পণে, অবতল দর্পণ, ঠিক আছে, বস্তুকে বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে রাখলে প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে? কোথায় কোথায় বলেছে? বক্রতা কেন্দ্র ও ফোকাসের মাঝে রাখলে প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে? বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে রাখলে প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে? যা হোক, আন্দাজে ঢিলে মেরে দিচ্ছিস। আমি ছখানা গেস করেছিলাম, তার মধ্যেই একটা গেস করছি এটা। বক্রতা কেন্দ্রে রাখলে কিরকম হবে? প্রথম কথা, অবতল দর্পণে অসদের কটা কেস ছিল? একটা কেস ছিল, ঠিক আছে। এবার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, বক্রতা কেন্দ্রে রাখলে বস্তুটা কিরকম হচ্ছিল? সদ হচ্ছিল, আর কি, আর কিছু বৈশিষ্ট্য নেই? বিবর্ধিত হচ্ছিল বক্রতা কেন্দ্রে, বক্রতা কেন্দ্রে সমান হচ্ছিল। যখন 2f এ রাখছিলাম বা আর এ রাখছিলাম, তখন কি হচ্ছিল? বস্তুটা সমান হচ্ছিল। তাহলে যত আগাবো ইমেজের দৈর্ঘ্য বাড়বে না কমবে এরপর যদি বস্তুটাকে আগাই? কনফিউশনে ইয়ে হচ্ছে। এই তো বাবু উত্তল দর্পণ, ঠিক আছে, এইটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, আর এরপরে আর কিছু পয়েন্ট নেই, ঠিক আছে। যখন বস্তু একদম অসীমে, ঠিক আছে, তখন কোথায় প্রতিবিম্ব তৈরি হলো? না ফোকাসে তৈরি হলো, ঠিক আছে। বস্তু আগিয়ে এসে এরকম ধর এরকম জায়গায় এলো, প্রতিবিম্ব কি হবে? আর একটু দূরে সরবে এবং বড় হবে, একটু ধর বড় হলো, ঠিক আছে। বস্তু সরে এসে বক্রতা কেন্দ্রে এলো, প্রতিবিম্ব কি হলো? আরো দূরে এসে এবারে বক্রতা কেন্দ্রে তৈরি হলো এবং সমান হয়ে গেল। বস্তুকে আর একটু আগে নিয়ে এলাম, ঠিক আছে। এবারে কি হবে? বস্তু এটা এপাশে যাচ্ছে, এগুলো এপাশে যাচ্ছে, ঠিক আছে। বস্তু প্রতিবিম্ব কি হবে? আরো বড় হয়ে যাবে এবং দূরে সরে যাবে, ঠিক আছে। এবারে কি করলাম? বস্তুকে ফোকাসেই নিয়ে চলে এলাম, প্রতিবিম্ব কি হবে? অসীমে তৈরি হবে এবং অনেক বড় হবে, ঠিক আছে। তারপর কি করলাম? বস্তুকে ফোকাস আর মেরুর মাঝে নিয়ে চলে এলাম, ঠিক আছে। তখন কি হলো? প্রতিবিম্ব আর ডান দিকে তৈরি হলো নি, ঠিক আছে, মানে এপাশে না তৈরি হয়ে প্রতিবিম্ব কি হয়ে গেল? এপাশে তৈরি হয়ে গেল। মনে পড়ছে? এবং এক্ষেত্রে কত কিরকম হলো? না সৎ টাইপের হলো, ঠিক আছে। তাহলে আর একবার বলছি, বক্রতা কেন্দ্র ও ফোকাসের মাঝে রাখলে প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ হবে? সৎ, আর কি? সৎ ছাড়াও আরো তিনটা বৈশিষ্ট্য হয়তো। অবশীর্ষ হবে এবং বিপরীত দিকে হবে। বিবর্ধিত না ক্ষুদ্রায়িত? বিবর্ধিত। ক্লিয়ার ইমেজ তৈরি হয়েছে মনে? ঠিক আছে, প্রতিসরণ দেখ। প্রতিসরণ, ঠিক আছে। প্রতিসরণ কি জিনিস? যখন কোনো আলোক রশ্মি দুটি মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়। এখন দুটি মাধ্যমের বিভেদ তল কখন বলবো? যদি দুই মাধ্যমের আলোকীয় ঘনত্ব আলাদা আলাদা হয়। কি বললাম? দুই মাধ্যমের যদি আলোকীয় ঘনত্ব আলাদা আলাদা হয়, ঠিক আছে।
এই কথাটা টার্মটা মনে রাখবি, আলোকীয় ঘনত্ব। ঠিক আছে, তাহলে যখন দুই মাধ্যমের আলোকীয় ঘনত্ব আলাদা আলাদা হবে, ঠিক আছে, বা অপটিক্যাল ডেনসিটি আলাদা আলাদা হবে, তখন কি ঘটবে না, এই রশ্মিটার চ্যুতি ঘটবে। ঠিক আছে, এই রশ্মিটার চ্যুতি ঘটবে। যদি আপতন কোণ আই হয়, ঠিক আছে, এটা যদি লঘু মাধ্যম হয়, এটা যদি ঘন মাধ্যম হয়, ঠিক আছে, তাহলে লঘু থেকে ঘনতে যাওয়ার সময় কি হবে, অঙ্কিত অভিলম্বের দিকে সরে আসবে। হুম, জলে লাঠি ডুবিয়ে দিলে একটু বেঁকে যায়। হ্যাঁ। হুম, নেক্সট কি, নেক্সট যদি এটা ঘন থেকে লঘুতে যায়, মানে কি, এটা আলোকীয় বেশি ঘনত্ব, এটার ঘনত্ব আলোকীয় ঘনত্ব কি তুলনামূলকভাবে কম। ঠিক আছে, তাহলে এখানে যদি একটা রশ্মি পড়ে, ঠিক আছে, আই, ঠিক আছে, তাহলে এটা কি হবে, অঙ্কিত অভিলম্ব থেকে দূরে সরে যাবে। ভাবতে পারিস, ঠিক আছে, এটা হচ্ছে তুই অনেক বেশি রেস্ট্রিকশনের মধ্যে ছিলি, ঠিক আছে, তোকে কি করা হলো, ঘর থেকে, সরি, এখানে রেস্ট্রিকশন ছিল না, ঘরের মধ্যে অবাধে বিচরণ করছিলি, তোকে একটা হোস্টেলে পাঠিয়ে দেওয়া হলো। কি হবে, অনেক বেশি শৃঙ্খলার মধ্যে চলে আসবি, ঠিক আছে, তুই ঘন মাধ্যমে চলে এলি, ঠিক আছে, আইডিয়াল কেসের অনেক কাছাকাছি চলে এলি। ঠিক আছে, আমি জাস্ট উদাহরণ দিয়ে বললাম। ঠিক আছে, এখানে কি হচ্ছে, ঘন থেকে লঘুতে যাচ্ছে, ছিলি বাধ্যবাধকতার মধ্যে, হঠাৎ করে বাইরে গিয়ে ফ্রি হয়ে গেলি, কি হবে, অঙ্কিত অভিলম্ব থেকে দূরে চলে যাবে, ফ্রি। ঠিক আছে, তাহলে এই যে রশ্মিটা বেরাচ্ছে, এই অঙ্কিত অবিলম্ব থেকে এই নির্গত রশ্মির, ঠিক আছে, কোনটাকে কি বলা হবে, আর বলা হবে। এখানেও নির্গত রশ্মির কোনটাকে কি বলা হবে, আর বলা হবে। এক্ষেত্রে কি হচ্ছে, আই গ্রেটার দেন আর হচ্ছে, এটার ক্ষেত্রে কি হচ্ছে, আই লেস দেন আর হচ্ছে। তাহলে এক্ষেত্রে যে চ্যুতিটা ঘটছে সেটা কত হবে, আচ্ছা এইটাই আগে দেখি, চ্যুতিটা, রশ্মিটা যদি মাধ্যমটা দুটো মাধ্যমের বিভবতল না থাকতো, তাহলে রশ্মিটা কোন দিকে যেত, এই দিকে যেত, কিন্তু রশ্মি যাচ্ছে কোন দিকে, এই দিকে গেছে। তার মানে এখানে চ্যুতি বা ডেল্টা, এটাকে চ্যুতি বলছি, এটা সমান কত হবে, এটা হবে আই মাইনাস আর, অ্যাঙ্গেল আর কি, অ্যাঙ্গেল আই মাইনাস অ্যাঙ্গেল আর। ঠিক আছে, অ্যাঙ্গেল চিহ্ন দেওয়ার দরকার নেই, মানে আই মাইনাস আর লিখলেই ওটা অ্যাঙ্গেলই বোঝাচ্ছে। ঠিক আছে, আইটা বড় আরটা ছোট, এই টোটাল অ্যাঙ্গেলটা কত হওয়ার কথা ছিল, এটা বিপ্রতীপ কোণ হলে এটাও আই হতো, কিন্তু যায়নি পুরো আই দিয়ে, গেছে কোণ থেকে আর দিয়ে, তাহলে চ্যুতি কোনটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তার চ্যুতি। বোঝা গেছে, এই রশ্মিটা যদি সোজা যেত কোন দিক দিয়ে যেত, এই দিক দিয়ে যেত, তার মানে এক্ষেত্রে চ্যুতি কত ঘটেছে, এইটা হচ্ছে তার চ্যুতি, মানে এখানে বেশি চলে গেছে, এখানে কম গেলো, এখানে বেশি চলে গেছে। এক্ষেত্রে হ্যাঁ, এটা তাহলে ডেল্টা ইকুয়াল টু আর মাইনাস আই হবে। বোঝা গেছে, ওকে। এই প্রতিসরণ সংক্রান্ত, ঠিক আছে, দুখানা সূত্র রয়েছে, কারো কি জানা আছে দুখানা সূত্র? একটা জানিস, একটাই বল। হ্যাঁ, বল। তাহলে প্রথম সূত্রটা কি হলো, আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি, আপতিত রশ্মি বলতে এই রশ্মিটা, ঠিক আছে, প্রতিসৃত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এরা কি হচ্ছে, একই সমতলে অবস্থান করছে। আমি যে এই ছবিটা এঁকেছি, এটা কোন সমতলে অবস্থান করছে না, প্লেন অফ পেপার, এই যে কাগজের তলটা আছে, এই কাগজের তলে এরা অবস্থান করছে। ঠিক আছে, আমি যদি সোজাসুজি ভাবি তাহলে কি হবে, এইভাবে লম্বভাবে, যদি লম্বভাবে একটা রশ্মি পড়ে মাধ্যমে চেঞ্জ হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে না, এরকম কাগজের তলের সঙ্গে লম্বভাবে প্লেনটা থাকবে। ঠিক আছে,
মেন কথা কি না, আপতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব তারা কি হবে, একই সমতলে রইবে। ঠিক আছে, নেক্সট দ্বিতীয় সূত্র কি না, দ্বিতীয় সূত্রটা একটু ডিফারেন্ট। ঠিক আছে, বলছে কি আপতন কোণের সাইন, আমরা সাইন কস হচ্ছে ম্যাথামেটিক্স চ্যাপ্টারে পরে শিখবো। ঠিক আছে, ট্রিগনোমেট্রি লাস্টের দিকে আছে। ঠিক আছে, আপাতত এটা জানলে চলবে, আমি কিছু ভ্যালুস হচ্ছে মুখস্থ করে দেবো। ঠিক আছে, আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন, এদের অনুপাত কি হবে না ধ্রুবক হবে। ঠিক আছে, কি বললাম, আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত কি হবে, ধ্রুবক হবে। এই ধ্রুবকটাকে কি বলা হয়, এই ধ্রুবকটা হচ্ছে প্রতিসারাঙ্ক। এটাই প্রতিসারাঙ্কের মানের উপর নির্ভর করে সেটা অপটিক্যালি ডেন্স মিডিয়াম না অপটিক্যালি রেয়ারার মিডিয়াম, মানে বেশি ঘনত্বের, বেশি আলোকীয় ঘনত্বের মিডিয়াম মাধ্যম না কম আলোকীয় ঘনত্বের মাধ্যম, সেটা কার উপর নির্ভর করে, প্রতিসারাঙ্কের উপর নির্ভর করে। প্রতিসারাঙ্ককে আমরা মিউ বলে একটা চিহ্ন দ্বারা ডিনোট করি, এটাকে কি বললাম, মিউ। এম আছে ইউ আছে তাই মিউ। ঠিক আছে, বোঝা গেছে এখনো অবধি? আচ্ছা, প্রতিসারাঙ্ক, হ্যাঁ এটা অবশ্যই আমাকে সূত্রটা মনে রাখতে হবে। তাহলে কি দাঁড়ালো, সাইন আই বাই সাইন আর, প্রতিসরণের এটাই ফান্ডামেন্টাল সূত্র, ইকুয়াল টু মিউ। ঠিক আছে, এখানে যে মিউটা লেখা হয়েছে, ঠিক আছে, এই মিউটাকে, মিউকে দুটা জিনিসে ভাগ করে, একটাকে কি বলতে পারি, পরম প্রতিসারাঙ্ক, আর একটা হচ্ছে আপেক্ষিক প্রতিসারাঙ্ক। ঠিক আছে, প্রথমে আসি পরম প্রতিসারাঙ্ক জিনিসটা কি। কোনো মাধ্যমের আলোকীয় ঘনত্ব যেটা আর কি, ঠিক আছে, বা প্রতিসারাঙ্ক, কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক যদি বায়ু মাধ্যমের সাপেক্ষে বিচার করা হয়, ঠিক আছে, বায়ু মাধ্যমের সাপেক্ষে সেই মাধ্যমের প্রতিসারাঙ্ক যত, সেটাকে কি বলা হবে, তার পরম প্রতিসারাঙ্ক। কি বললাম, বোঝা গেছে? যদি বায়ু মাধ্যমের সাপেক্ষে বিচার করি অন্য কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক, তাকে কি বলা হবে, পরম প্রতিসারাঙ্ক বলা হবে। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, পরম প্রতিসারাঙ্ক আমরা কাকে বলছি না, পরম প্রতিসারাঙ্ক ধর বায়ু মাধ্যমের বায়ুর প্রতিসারাঙ্ক হচ্ছে 1, তাহলে পরম প্রতিসারাঙ্ক কত হবে, এটা মনে রাখ, বায়ুর প্রতিসারাঙ্ক কত হয়, 1। যদিও বায়ু পুরো 1 হয় না, বায়ু বা শূন্য মাধ্যমকে আমরা সচরাচর কাছাকাছি বলে, শূন্য মাধ্যমের প্রতিসারাঙ্ক হয় 1, তাই বায়ু মাধ্যমের প্রতিসারাঙ্ক আমরা 1 বলে ধরে নিই। তাহলে ধর কাঁচের কথা বলছি, মিউ অফ গ্লাস, এটার মানে কি, এটার মানে হচ্ছে এয়ারের সাপেক্ষে বা ভ্যাকিউমের সাপেক্ষে হচ্ছে আমি প্রতিসারাঙ্কটা নির্ণয় করছি। তা মনে রাখবো গ্লাসের প্রতিসারাঙ্ক হয় 1.5, কার সাপেক্ষে করব, এয়ারের সাপেক্ষে, ভাজিত 1, তার মানে এটা কত হবে 1.5। মিউ অফ ওয়াটার কি হবে 1.33, কার সাপেক্ষে করব, একের সাপেক্ষে, তাহলে এটার ভ্যালু হচ্ছে 1.33। ঠিক আছে, আর একটা কার মনে রাখবো, ডায়মন্ডের মনে রাখবো। ঠিক আছে, ডায়মন্ড, তা মিউ অফ ডায়মন্ডের কত হয় না 4.2, এটা সব থেকে বেশি প্রতিসারাঙ্ক। ঠিক আছে, 4.2, এই সরি 4, এক সেকেন্ড, হিরকটা একটু ভুল হয়ে গেছে, 2.4, 4.2 করে দিচ্ছি, 2.4 আরো স্পেসিফিকলি 2.42। ঠিক আছে, এটা হচ্ছে হীরার প্রতিসারাঙ্ক। আচ্ছা, আপেক্ষিক প্রতিসারাঙ্ক জিনিসটা কি, বায়ু বাদ দিয়ে অন্য কোনো মাধ্যমের সাপেক্ষে যদি প্রতিসারাঙ্ক নির্ণয় করা হয় তাকে কি বলা হবে, আপেক্ষিক প্রতিসারাঙ্ক বলা হবে। সাপোজ আমি বার করছি গ্লাসের প্রতিসারাঙ্ক এয়ারের, এই ওয়াটারের সাপেক্ষে,
মানে মিউ জি বাই মিউ ডাব্লিউ, এটাকে কি বলা হবে? আপেক্ষিক প্রতিসারাঙ্ক। এটা লেখার পদ্ধতিটা কিরকম না, এটাকে আমি এক লাইনে লিখতে গেলে এইভাবে লিখবো, মিউ কার মাপছি না গ্লাসের মাপছি, কার সাপেক্ষে মাপছি না ওয়াটারের সাপেক্ষে মাপছি, সেটা বাঁ দিকে লিখবো। তাহলে মিউ গ্লাস, ঠিক আছে, রেসপেক্ট টু ওয়াটার। লেখার পদ্ধতিটা বোঝা গেল? ওকে, আর একবার এই 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 সূত্রটা মানে প্রতিসরণের যে দ্বিতীয় সূত্রটা সেটা আর একবার দেখব। প্রতিসরণের দ্বিতীয় সূত্রটাকে স্নেলের ল বলা হয়। কি বলা হয়? স্নেলের সূত্র। তাহলে আমাকে যদি স্নেলের সূত্র লিখতে বলে তাহলে কিন্তু প্রতিসরণের দ্বিতীয় সূত্র বলবো, ঠিক আছে। আমি প্রথমবারে ধরে নিয়েছিলাম যে লঘু মাধ্যমটা, সাপোজ একটা মাধ্যম, এদের মধ্যে কি না একটা মাধ্যম হচ্ছে রেয়ারেরটা, সেটা হচ্ছে এয়ার মিডিয়াম বা ভ্যাকিউম মিডিয়াম। ওই জন্য এখানে দেখ কোনো আপেক্ষিক প্রতিসারণের কোনো ইয়ে দেওয়া হয়নি, চিহ্ন দেওয়া হয়নি, ঠিক আছে। বাট এইবার হচ্ছে আমি বলছি, যেহেতু এটা জানা ছিল না, এবার কি হচ্ছে, ধর একটা মাধ্যম হচ্ছে এ মিডিয়াম, ঠিক আছে, দ্বিতীয় একটা মিডিয়াম আছে বি মিডিয়াম, রশ্মি হচ্ছে এ থেকে বিতে যাচ্ছে, ঠিক আছে। কোনটা ঘন কোনটা লঘু সেটা না জানলেও চলবে, স্নেলের ল লেখার জন্য সেটার প্রয়োজন হয় না। ঘন বা লঘুর উপরে কি জিনিসটা নির্ভর করে? আপতন কোণ এবং প্রতিসরণ কোণের মানটা কোনটা বেশি হবে কোনটা কম হবে, ঠিক আছে। এখন মানে এটা পুরোটাই ঘন আর লঘু কার সাপেক্ষে কি হবে পুরোটাই আপেক্ষিক ব্যাপার। কিরকম না, ধর আমি যখন জলের সাপেক্ষে কাঁচকে মাপছি তখন জলের তুলনায় কাঁচ কি ঘনতর মাধ্যম, আবার কাঁচের সাপেক্ষে যদি জলকে মাপি তাহলে কি হবে, সেটা লঘুতর মাধ্যম হয়ে যাবে, ঠিক আছে, কাঁচের সাপেক্ষে, ঠিক আছে। আবার কাঁচের সাপেক্ষে যদি হীরার হচ্ছে ইয়েটা মাপি তাহলে হীরা কি হবে, কাঁচের থেকে ঘনতর মাধ্যম, আর কাঁচ কি হবে, লঘুতর মাধ্যম হবে, ঠিক আছে। বা জলের সাপেক্ষে যদি মোমকে মাপি, ঠিক আছে, মোমের কাছাকাছি 1.4, গ্লিসারিন, মোম এগুলো এরকমই হয়, ঠিক আছে, তখন কি হবে, জলের সাপেক্ষে তারা ঘন মাধ্যম কিন্তু কাঁচের সাপেক্ষে তারা লঘু মাধ্যম, ঠিক আছে। এরকম কেস আর কি। তাহলে পুরো জিনিসটা কি আপেক্ষিক, কার সাপেক্ষে ধরছি। এখন বায়ুর সাপেক্ষে সবাই ঘনতর মাধ্যম, কারণ বায়ু হচ্ছে সব থেকে রেয়ার আর মিডিয়াম এবং তার প্রতিসারাঙ্ককে কত ধরেছি, 1 ধরেছি। আমি আপাতত ধরে নিচ্ছি এটা এ মাধ্যম যার প্রতিসারাঙ্ক মিউ এ, এটা বি মাধ্যম যার প্রতিসারাঙ্ক মিউ বি। এখানে ধর এই পাশ দিয়ে ধর পাস করেছে লাইটটা, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি, ঠিক আছে, এই কোণটা হচ্ছে সাইন আই, মানে এটা হচ্ছে আই কোণ, এটা হচ্ছে আর কোণ, ঠিক আছে। তাহলে কিভাবে লিখবো স্নেলের লটা? মনে রাখবো যে মাধ্যম দিয়ে আলোটা যাচ্ছে, মানে আপতিত রশ্মি যে মাধ্যমে আছে তার প্রতিসারাঙ্ক ইন্টু আপতন কোণের সাইন। তারপর কি লিখবো, যে মাধ্যমে প্রতিসৃত হচ্ছে তার প্রতিসারাঙ্ক ইন্টু প্রতিসৃত কোণের সাইন, মানে মিউ এ ইন্টু সাইন আই, মিউ বি ইন্টু সাইন আর। এইটা কি হচ্ছে স্নেলের লয়ের একদম ফান্ডামেন্টাল, মানে জেনারেল ইকুয়েশন। যে কোনো জায়গায় আমি যদি এই সূত্রটা প্রয়োগ করি স্নেলের ল, ঠিক আছে, সব থেকে বেটার হবে, কারণ এক্ষেত্রে একটা মাধ্যমের কথা চিন্তা করেছি এবং আমি এখানে যে প্রতিসারাঙ্কটা বসিয়ে দিয়েছি বাস্তবে এটা একটা আপেক্ষিক প্রতিসারাঙ্ক, কিন্তু এখানে আমরা দুটাই কি করেছি, পরম প্রতিসারাঙ্ক বসিয়েছি। এটাও এয়ারের সাপেক্ষেই ধরা হয়েছে, এটাও এয়ারের সাপেক্ষে ধরা হয়েছে। এবারে এটাকে চাইলে আমি একটু চেঞ্জ করতে পারি, কিরকম লিখতে পারি না, সাইন আই এর নিচে যদি সাইন আর আনি, এটাকে কি লেখা যাবে তাহলে, মিউ বি বাই মিউ এ লেখা যাবে। তাহলে মিউ বি বাই মিউ এ কে কিরকম ভাবে লেখা যায়, যার মাপছি সেটা ডান দিকে থাকবে, যার সাপেক্ষে মাপছি মানে যাকে দিয়ে ভাগ করছি, ঠিক আছে, সেটা কি থাকবে, বাঁ দিকে থাকবে। দেখ এই সূত্রটা এরকমের মতো চলে এলো প্রথমে যেটা লিখেছিলাম, তার মানে ওই মিউটা কি ছিল, আপেক্ষিক প্রতিসারাঙ্ক ছিল। ক্লিয়ার না হলে বলবি। মোটামুটি হয়েছে, কোথায় ডাউট আছে? হুম,
কাজে তো অঙ্কে লাগবে অবশ্যই। এখন জিনিসটা বোঝা গেছে নাকি? জিনিসটা বোঝা গেছে নাকি বল, তারপর আমি কাজে লাগাবার উপায় সব বলবো। হ্যাঁ না কিছু তো বল রে বাবু। হ্যাঁ স্যার, খুব দুঃখের সঙ্গে জানালো। হ্যাঁ স্যার ঠিক আছে। এবারে হচ্ছে আমাকে সাইনের ভ্যালুটা মুখস্থ করতে হবে, যে কোনো নিউমেরিক্যাল এটার যদি আমাকে ভাঙতে হয়, ঠিক আছে, মানে নিউমেরিক্যাল যদি সলভ করতে হয়, তো সাইনের ভ্যালু মনে রাখবো, ঠিক আছে। ট্রিগনোমেট্রি আমরা পরে পড়বো, ঠিক আছে, বাট এখন আমরা সাইনের ভ্যালুটা একটু মুখস্থ করে রেখে দিই, ঠিক আছে। বিশেষ কিছু জানছি না আমি, আপাতত শুধু ভ্যালুস জানছি সাইনের, ঠিক আছে। একদম বেসিক টুকু বলে দিচ্ছি। কোনো একটা সমকোণী ত্রিভুজের, এটা ধর 90 ডিগ্রি, এটা যদি অ্যাঙ্গেল থিটা বলা হয়, ঠিক আছে, এটাকে থিটা চিহ্ন দ্বারা ডিনোট করেছি, ঠিক আছে, এটা হচ্ছে থিটা চিহ্ন যদি হয়, তাহলে এইটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে সাইন থিটা সমান হয় লম্ব বাই অতিভুজ। যদিও এটা এইখানে আমার না জানলেও চলবে, আমার শুধু ভ্যালু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। অপটিক্সের জন্য আমরা কি মনে রাখবো না, সাইনের বিভিন্ন ভ্যালুগুলো মনে রাখবো, ঠিক আছে। কি কি না, সাইন থিটার ভ্যালু মনে রাখবো যখন থিটার ভ্যালু কত হবে, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে, 45 ডিগ্রি হবে। হ্যাঁ চুপ কর আপাতত। হ্যাঁ 45 ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে, ঠিক আছে। আচ্ছা, 0 ডিগ্রি সাইন জিরোর ভ্যালু হয় 0, 30-এর ভ্যালু হয় 1/2, 45-এর ভ্যালু হয় 1/√2, 60-এর ভ্যালু হয় √3/2, আর 90-এর ভ্যালু কত হয় 1 হয়, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাকে মনে রাখতে হবে, এই কটা ভ্যালুস। এই ভ্যালুসটাকে মনে রাখার জন্য একটা আনকনভেনশনাল ট্রিক আছে, ঠিক আছে, বইয়ে পাবি না, ঠিক আছে, এটা কোনো স্যারকেও বলবি না, ঠিক আছে, অনেকে অবশ্য জানে, ঠিক আছে, কারণ এটা ট্রিকটা শুধুমাত্র মনে রাখার উদ্দেশ্যে, কিন্তু বাস্তবে এটা সঠিক নয়, ঠিক আছে। ট্রিকটা কি না, 0 ডিগ্রির জন্য 0 বসাবো, ঠিক আছে, 30-এর জন্য প্রথমে 1 বসিয়ে নিলাম, 45-এর জন্য 2 বসিয়ে নিলাম, 60-এর জন্য 3 বসিয়ে নিলাম, 90-এর জন্য 4 বসিয়ে নিলাম, দিয়ে প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করে দেবো, 4 4 4 4 4 দিয়ে কি করব, প্রত্যেকে √ওভার করে দেবো, শুধুমাত্র মনে রাখার জন্য, বাস্তবে এটা সঠিক নয়, ঠিক আছে। তাহলে 0/4, এটা তো 0ই আসবে। 1/4 √ওভার কত আসবে, 1/2 আসবে। এটা কত হবে, 2 2 4, এটা মানে 1/√2 আসবে। এটা কত হবে, 3-এর √ওভার হবে না, মানে √3, আর 4-এর √ওভার হয়ে গেলে কত হবে, 2 হয়ে যাবে, আর 4 4 কত হবে, 1 হবে, তার মানে এটা 1 চলে আসবে। এটা মনে রাখা, তাহলে কি করলাম, 0 1 2 3 4 এরকম লিখে দিলাম, 4 দিয়ে ভাগ করে দিলাম প্রত্যেকটা, দিয়ে √ওভার করে দিলাম। যদি কখনো ভুলে যাস, ঠিক আছে, এই ট্রিক্সটা তবে ভুলে যাওয়া যাবে না, ঠিক আছে, একদম সাইন যেন, একদম সাইনের প্রত্যেকটা অ্যাঙ্গেল যেন মনে থাকে, একদম কণ্ঠস্থ, ঠিক আছে, বলার সাথে সাথে যাতে বেরিয়ে আসে। এখন তো ট্রিগনোমেট্রি করাচ্ছি না, এখন একটু ইয়ে করে নিতে। হ্যাঁ বল। 1/√2, ওটাই মান হবে। এবারে চাইলে দশমিক করতে পারিস, √2 এর ভ্যালু নিয়ারলি 1.414। বোঝা গেছে। এবারে একটা ইউসেজ, ঠিক আছে, ধর বলা আছে যে এই মাধ্যমের সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসারাঙ্ক হচ্ছে √2, এটা এ মিডিয়াম, এটা বি মিডিয়াম, ঠিক আছে,
মিউ বি এ সমান হচ্ছে √2, এটা বলা আছে। ঠিক আছে, মানে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক √2। কখনো কখনো এরকমও দিতে পারে, প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক এবং দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক আলাদা আলাদা করেও দিতে পারে। ঠিক আছে, আচ্ছা, আপতন কোণটা বলে দিল 30°। আচ্ছা, একটু ভাবতে তো দাঁড়া। আচ্ছা, 45° ছেড়ে দে। আপতন কোণটা হচ্ছে 45°, প্রতিসরণ কোণটা কত হবে? এবারে কি করব, আমি স্নেলের লটা ইউজ করব। স্নেলের ল কি বলেছিল, যে মাধ্যম থেকে আলো আসছে মিউ এ ইন্টু সাইন আই ইকুয়াল টু মিউ বি ইন্টু সাইন আর। একদম জেনারেল ইকুয়েশন ইউজ করব। ঠিক আছে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে সাইন 45° ভাজিত সাইন আর সমান কত হবে, মিউ বি বাই মিউ এ। এটা মানেই হচ্ছে মিউ বি এ, এটা সমান হচ্ছে কত, √2 বলে দিয়েছে। সাইন 45 এর ভ্যালু কারো মনে আছে? 1/√2 বেরিয়েছিল, 1/sin r, সাইন আর ইকুয়াল টু √2। ঠিক আছে, তাহলে সাইন আর সমান কত দাঁড়াবে, 1/√2 ইন্টু 1/√2, মানে 1/2। সাইনের কতর ভ্যালু 1/2 হয়, 30। কি অঙ্কুশ, তুই ভুলে গেছিস নাকি? সাইন 30°, এই চ্যাপ্টার যে হয়ে গেছে তো। তাহলে আর এর ভ্যালু কত বেড়ে গেল, 30°। এটাই হচ্ছে স্নেলের ল এর অ্যাপ্লিকেশন। এখান থেকে আমরা কি বার করতে পারি, চাইলে অ্যাঙ্গেল বার করতে পারবো, দরকার পড়লে সেখানে যদি না দেওয়া থাকে আপেক্ষিক প্রতিসরাঙ্ক বার করতে পারবো। ঠিক আছে, যদি আই আর আর দেওয়া থাকে। ঠিক আছে, এটা হচ্ছে স্নেলের ল এর অ্যাপ্লিকেশন। বোঝা গেছে না যায়নি? আচ্ছা, এখানে যদি আমাকে জিজ্ঞেস করে এটা চ্যুতি কত হয়েছে, মানে ডেল্টার ভ্যালু যদি বার করতে বলে, কত হবে এটা? তে আপতন হয়েছে, বড় থেকে ছোট বিয়োগ করব, 30°তে নির্গমন হয়েছে, তাহলে 15° চ্যুতি ঘটেছে। রেয়ারার থেকে ডেন্সার মিডিয়ামে গেছে, তাই অ্যাঙ্গেলটা কি হয়েছে, কমেছে। বোঝা গেছে? আচ্ছা, এই প্রতিসারাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে এটাও খেয়াল রাখতে হবে। ঠিক আছে, প্রথম কথা কি, 1 নম্বর, প্রতিসারাঙ্ক হচ্ছে মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। কি ধরনের মাধ্যম, অবশ্যই সেটার উপর নির্ভর করে। ঠিক আছে, 2 নম্বর কি না, কিছুটা হলেও মাধ্যমের উষ্ণতার উপর নির্ভর করে। ঠিক আছে, উষ্ণতা বাড়লে সচরাচর কি হবে, সেটা রেয়ার আর মিডিয়াম হয়ে যায় একটু। ঠিক আছে, আর তার জন্য কি হয়, প্রতিসারাঙ্ক, সরি রেয়ার আর বলছি, সরি ডেন্স মিডিয়াম হয়ে যায়। ঠিক আছে, তার জন্য কি হয়, প্রতিসারাঙ্ক বাড়তে থাকে। অ্যাকচুয়ালি ডেন্স মিডিয়াম হয় না, কথাটা একটু ভুল হলো। ওখানে স্পিড মানে আলোর যে গতিবেগটা সেটাও পরিবর্তন হয়। ঠিক আছে, সেটা পরিবর্তন হওয়ার জন্য হচ্ছে অ্যাকচুয়ালি ইয়েটা হয়ে যায় আর কি। যেমন ধর সাধারণ মাধ্যমে উষ্ণতা বৃদ্ধিতে, ঠিক আছে, মাধ্যমের নির্দিষ্ট কোনো বর্ণের জন্য আলোর প্রতিসরাঙ্ক কমে যায়। ঠিক আছে, সাধারণ মাধ্যমে। কিন্তু গ্যাসীয় মাধ্যমে কি হয়, সরি আমি উল্টা বলা হয়ে গেল, গ্যাসীয় মাধ্যমে কি হয় না, এই অণুগুলো ধর অনেক দূরে দূরে আছে। ঠিক আছে, অলরেডি দূরে দূরে আছে, এটাকে উষ্ণতা বাড়ালে এদের ডিস্টেন্স আরো বেড়ে যাচ্ছে। তাহলে এটা কি হচ্ছে, এর ঘনত্ব তুলনামূলকভাবে আরো কমে যাচ্ছে। তাহলে এর প্রতিসরাঙ্ক কি হবে, ডাউন হবে। মানে সিম্পল কথায়, টেম্পারেচার যদি বাড়ে মিউ এর ভ্যালু কমবে, টেম্পারেচার যদি কমে মিউ এর ভ্যালু বাড়বে। তবে এটার প্রয়োগ আমাদের চ্যাপ্টারে নেই। 3 নম্বর, 3 নম্বর কি না, আপতিত বর্ণের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কিরকম সেটার উপরে নির্ভর করে। বর্ণ বা তরঙ্গ দৈর্ঘ্য, বর্ণ কিরকম হবে সেটার উপর নির্ভর করে।
এবারে ওইটাই জানবো, 3 নম্বর পয়েন্টটা আমরা জানবো যে বর্ণের উপর কিভাবে নির্ভর করে, ঠিক আছে। মিউ ইকুয়াল টু কত হয়, এটা আপেক্ষিক কি বলে পরম প্রতিসারাঙ্ক রেখেছি, যে কোনো মিডিয়ামের এটা কি পরম প্রতিসারাঙ্ক। মিউ এর সূত্র হচ্ছে সি বাই ভি। সি মানে কি, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, কত জানা আছে, শূন্য মাধ্যমের আলোর গতিবেগ কত হয়, 1, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ এইটা হয়, প্রতিসারাঙ্ক বলিনি আমি, ঠিক আছে। আর ভি মানে হচ্ছে যে মাধ্যমে আলোটা যাচ্ছে, ঠিক আছে, মানে ওই মাধ্যমে আলোর গতিবেগ। আমরা জানি শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সর্বোচ্চ হয়, আর অন্য কোনো মাধ্যমে আলোর গতিবেগ তার থেকে তুলনামূলকভাবে কম হয়। সাপোজ শূন্য মাধ্যমে আলোর গতিবেগ তো জানা আছে, কোনো মাধ্যমে আলোর গতিবেগ বলে দিয়েছে 2 × 10⁸, প্রতিসারাঙ্ক কত হবে, তা মিউ ইকুয়াল টু আমরা কি জানি, সি বাই ভি, বা 3 × 10⁸, ইউনিট লেখা হয়নি, মিটার পার সেকেন্ড, ঠিক আছে, ভাজিত 2 × 10⁸, ভাগ করলে কত দাঁড়াবে, 3/2। বা এটা কার প্রতিসারাঙ্ক, কাঁচের প্রতিসারাঙ্ক। যদিও কাঁচের প্রতিসারাঙ্ককে আমরা ফিক্সড 1.5 ধরে নিই, কিন্তু বাস্তবে কাঁচের প্রতিসারাঙ্ক বিভিন্ন কাঁচের ক্ষেত্রে একটু একটু চেঞ্জ হয়, 1.5 থেকে প্রায় 1.94 এর কাছাকাছি এটা ভ্যারি করতে পারে, ঠিক আছে। তবু আমাদেরকে যদি কখনো জিজ্ঞেস করে কাঁচের প্রতিসারাঙ্ক কত, আমি লিখবো কত, 1.5, এটা ফ্লিন্ট কাঁচের প্রতিসারাঙ্ক। তাহলে এটা দেখতে পেলাম কি আলোর গতিবেগ থেকেও আমরা প্রতিসারাঙ্ক নির্ণয় করতে পারি। বোঝা গেছে? এখানে কিন্তু অনেক ডিটেলসে জিনিসগুলো জানছি, এবং ওগুলো প্রত্যেকটা আজকে যেটুকু বলেছি, ঠিক আছে, ওর প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। এখনো অবধি যদি বোঝা না যায়, কোনো ডাউট থাকে, এক্ষুনি ক্লিয়ার করে নে। আরে আছিস না? আচ্ছা, কোনো ডাউট নেই? বিশাল ব্যাপার, তোরা তো অনেক স্মার্ট হয়ে গেছিস তাহলে। তাহলে মিউ এর সঙ্গে ভেলোসিটি দিয়েছিল, কিন্তু আমি কোথায় ছিলাম, বর্ণে ছিলাম। বর্ণ তো ভেলোসিটি নির্ধারণ করে না, মেনলি বর্ণ কে নির্ধারণ করে, তরঙ্গ দৈর্ঘ্য। নামটা কিছু শোনা শোনা লাগছে, তরঙ্গ দৈর্ঘ্য। কোথায় পড়েছিলাম, শব্দে। তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলেছিলাম, ঠিক আছে, এই হচ্ছে ধর একটা আলোক তরঙ্গ আছে, শব্দ তরঙ্গ হতে পারে, ঠিক আছে, একটি পূর্ণ কম্পনের জন্য আলো যতদূর যাবে বা ওই তরঙ্গ যতদূর অতিক্রম করবে সেটাকে কি বলা হবে, তার তরঙ্গ দৈর্ঘ্য। এর পূর্ণ তরঙ্গ কোনটা না, এখান থেকে শুরু করে এখানে যে পৌঁছালো, এইটাকে কি বলা হচ্ছে, তার পূর্ণ তরঙ্গ, ঠিক আছে। তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য কোনখানটা হবে না, এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা হচ্ছে আমি তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা দ্বারা প্রকাশ করতে পারি। একই রকম ভাবে এই পয়েন্টটা যদি ধরি, তাহলে ঠিক এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা সমদশা সম্পন্ন যে দুটো পয়েন্ট আছে তাদের মধ্যে দূরত্বটা হচ্ছে ল্যামডা। যেভাবে ধরবি, যে পয়েন্ট থেকে ধরবি, ঠিক আছে, ঠিক সেই পয়েন্ট থেকে তারই মতো দেখতে আর একটা যে পয়েন্ট আছে পরে, ঠিক আছে, সেইটাকে কি বলা হচ্ছে, তার তরঙ্গ দৈর্ঘ্য বলা হচ্ছে। মোটামুটি একটা আন্দাজা, ঠিক আছে, আমাকে অত শব্দের মতো এখানে অত ডিটেলসে আর জানতে হবে না, ঠিক আছে। আপাতত যদি এটা বোঝা গিয়ে থাকে আমি বলবো। ল্যামডাটা বোঝা গেছে কি জিনিস? ওকে, শব্দেই আমরা পড়েছিলাম যে ভি ইকুয়াল টু এন ল্যামডা, যেখানে ভি হচ্ছে তরঙ্গের গতিবেগ,
এন মানে হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আরে এটা এই জায়গাটা বলে দিই, ঠিক আছে, কারণ তিনটা পয়েন্ট আমি বলেছি, তিনটা পয়েন্ট না ডেসক্রাইব করলে কি করে হবে। এটা না বলে দিলে শেষ হবে না, ঠিক আছে। যাই হোক, এখানটা একটু বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে কি বলেছিলাম না, গতিবেগ হচ্ছে কি কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য, ভি ইকুয়াল টু এন ল্যামডা, ঠিক আছে। তাহলে মিউ ইকুয়াল টু কি ছিল, সি বাই ভি ছিল। সি এর জায়গায় কি লিখতে পারি, এটা শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। মাধ্যমের পরিবর্তনে আলোর কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না, এখানেও কম্পাঙ্কটা যা ছিল তাই থাকবে, শুধু কি হবে, তরঙ্গ দৈর্ঘ্যটা পরিবর্তন হয়ে যাবে। এটা কত হয়ে যাবে, এন ল্যামডা, কেটে গেলে কত হয়ে যাবে, ঠিক আছে। এখানে একটা সামথিং ল্যামডা জিরো থাকবে, আর এখানে কত থাকবে, ল্যামডা থাকবে। তার মানে বলা যায় যে মিউ এর সঙ্গে ল্যামডার কিরকম সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। ল্যামডা জিরো এটা তো ধ্রুবক শূন্য মাধ্যমে ওই আলোর জন্য, ঠিক আছে। তাহলে এর জন্য কত হচ্ছে, অন্য কোনো মাধ্যমের জন্য কত হচ্ছে না, সেটাকে আমি ল্যামডা লিখেছি, ঠিক আছে। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য যদি বেড়ে যায় তাহলে কি হবে, মিউ কমবে, আর তরঙ্গ দৈর্ঘ্য যদি কমে মিউ এর ভ্যালু কি হবে, বাড়বে। লাল আর নীল আলোর মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, লালের। তার মানে লালের ক্ষেত্রে কি হবে না, মিউ এর ভ্যালু হচ্ছে সব থেকে কম হবে, আর নীলের ক্ষেত্রে কি হবে, মানে মিউ অফ আর, ঠিক আছে, এটা হচ্ছে লেস দেন মিউ অফ ভি। ভায়োলেটের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, সব থেকে বেশি হবে। এতটাই থাকবে, ঠিক আছে। কোনো কোশ্চেন থাকলে এই সংক্রান্ত বল। যা যা পড়ালাম, ঠিক আছে, সেই সংক্রান্ত যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বল। কিটা বইয়ে নেই। বর্ণ আছে, পরে আছে, বিচ্ছুরণে আছে, সেখানে গিয়ে আবার বুঝতে পারবি নি, তাই আমি এখানে বললাম। বিচ্ছুরণে আছে বর্ণ, দেখবি বর্ণের প্রতিসরণ কোশ্চেন। চিন্তা নেই, আমি সিলেবাসের বাইরে গিয়ে পড়াচ্ছি নি, যেটা জানা উচিত সেটা বলছি, ঠিক আছে। একটু টাফ লাগছে, অনেক কিছু ডিটেলিং আছে, তার জন্য রিপিট করলে আস্তে আস্তে বারবার রিপিট করলে রপ্ত হয়ে যাবে। তবে ঘরে পড়তে হবে, এই নয় যে কঠিন জিনিস পড়বোই নি, ঠিক আছে, আর রিপিট করবো আর হয়ে যাবে, অসম্ভব ব্যাপার, ঠিক আছে। ঘরে না পড়লে হবে না, বইয়ে যেটুকু আছে আর আমি যেটা লিখালাম সেইটাই পড়, ঠিক আছে, যথেষ্ট। ঠিক আছে, ওকে। জয়। আচ্ছা ঠিক আছে, কাটছি।